শুরুতেই জানিয়ে দিব দেশে এবার -1 ফর্মুলা। বঙ্গবন্ধু কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাদ রেখেই নয়া এজেন্ডায় ফিরছে আওয়ামী লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয় টান উত্তেজনা ভরা দিন, যে দিনটিকে আমরা চিনি 1/11 নামে। 2026 সালে সেই ঘটনার 19 বছর পূর্ণ হয়, কিন্তু প্রশ্ন এখানে রয়েই গেছে সেদিন বিকেলে বঙ্গভবনের ভেতরে আসলে কি ঘটেছিল, যার দিকে তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনুল আহমেদ সহ সশস্ত্র বাহিনীর অন্যান্য প্রধান এবং ডিজিএফআইয়ের এক শীর্ষ কর্মকর্তা প্রবেশ করেন বঙ্গভবনে। জানিয়ে দেব আজ বাংলাদেশে বড় খেলা, আবারও এক লড়াইয়ের বার্তা এনসিপি নেতা নাহিদ ইসলামের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব রাষ্ট্রপতির ভাষণ বর্জন, বিরোধী দলের ওয়াকআউট, জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এই ওয়াকআউটের ঘটনা ঘটল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দেশটির দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পুরোদমে রূপ নিয়েছে জ্বালানি যুদ্ধে। তেলবাহী ট্যাঙ্কার ও জ্বালানি স্থাপনায় হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। গত দুদিনে অন্তত 6টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলাও অব্যাহত রেখেছে তেহরান। তাণ্ডব থামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর। আবারও নিজেদের জয় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লড়তে ইরানকে কি মিসাইল দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া? মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেই হঠাৎ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে কি বার্তা দিলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা উত্তর কোরিয়া, যাকে ঘিরে চিন্তিত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। কারণ রাশিয়া ও চীনের মতো উত্তর কোরিয়ার কাছেও রয়েছে পারমাণবিক অস্ত্র। একই সাথে 3 পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সাথে ইরানের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হতবাক ইহুদিবাদীরা। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন একটি সুর তৈরি হয়েছে। সেটা হলো -1 ফর্মুলা। 1-11-এর সরকারের সময় সামনে এসেছিল -2 ফর্মুলা। সেই সময় আওয়ামী লীগ সুপ্রিমো শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সংসদ ভবনের সামনে দুটি বাড়িতে তাদের বন্দী করে রাখা হয়। সেই সময় আওয়ামী লীগ এবং বিএনপি থেকে তাদের বাদ দেওয়ার অনেকে চেষ্টা হয়, অর্থাৎ -2 ফর্মুলা। কিন্তু কোনো চেষ্টা সেই সময় কার্যকর হয়নি। দীর্ঘ কয়েক বছর বাদে আবার সেই -1 ফর্মুলা প্রকাশ্যে এসেছে। অর্থাৎ বাস্তবতার নিরিখে আওয়ামী লীগের মিত্রশক্তি যারা, তারাও মনে করছে বর্তমান পরিস্থিতিতে হাসিনার দেশে ফেরা প্রায় অসম্ভব। এই অবস্থায় দলকে জাতীয় রাজনীতিতে ফিরতে হলে -1 ফর্মুলায় এগোতে হবে, অর্থাৎ হাসিনাকে বাদ দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করতে হবে। তা না হলে দলের অস্তিত্ব প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে দলনেত্রীকে বাদ দিয়ে তাদের অগ্রসর হতে হবে। চতুর্দিকে গুঞ্জনও শুরু হয়েছে। শেখ হাসিনার মিত্র এবং শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন দলনেত্রীকে এই মুহূর্তে আর প্রাসঙ্গিক করা সম্ভব হবে না, কারণ হাসিনার ওপর মৃত্যুদণ্ডের পরোয়ানা রয়েছে। সেই পরোয়ানা মাথায় নিয়ে তার পক্ষে দেশে ফেরা এক প্রকার অসম্ভব, রাজনীতি করাও সম্ভব নয়। শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে রয়েছেন। ফলে আওয়ামী লীগ যদি -1 ফর্মুলা নিয়ে এগিয়ে যেতে চায়, সেক্ষেত্রে হাসিনার অবস্থান কোথায় হবে? তিনি কি বাকি জীবন দিল্লিতে কাটাবেন, নাকি দিল্লি ছেড়ে অন্য কোনো দেশে পাড়ি দেবেন? এই পরিস্থিতিতে লন্ডনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানের একটি বৈঠক হয়েছে। সূত্রের খবর, বৈঠকে হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হচ্ছে। বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। উভয় দেশই কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ওপর গুরুত্ব আরোপ করেছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশে তৈরি হয় ভয়াবহ জ্বালানি সংকট। দিল্লি কিন্তু ঢাকাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওসমান হাদির হত্যাকারীকে গ্রেপ্তার করে ঢাকার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। এই সংকেত থেকে একটা বিষয় স্পষ্ট যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। অনেকে মনে করেন বিএনপির ক্ষমতায় আসার পিছনে ভারতের সবুজ সংকেত ছিল। সাউথ ব্লক থেকে তারেকের ওপর কিছু শর্ত দেওয়া হয়।
তার মধ্যে একটি বড় শর্ত ছিল আওয়ামী লীগকে জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বিএনপি সরকার আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে, তবে এই ইস্যুতে তারা তড়িঘড়ি কিছু করবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অন্য একটি বড় কারণ জামায়াত এনসিপি। জামায়াত বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা এনসিপির সঙ্গে হাত মিলিয়ে তারেক সরকারের ওপর চাপ তৈরি করবে। বিএনপির একার পক্ষে সেই চাপের মোকাবিলা করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আওয়ামী লীগকে পাশে পেলে কাজ অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে তারেক রহমানেরও স্বার্থ রয়েছে। মনোবিজ্ঞানের পরিভাষায় এটাকে বলে অস্তিত্ব সংকটের আতঙ্ক। এটা সাধারণভাবে মানুষের মধ্যে দেখা যায়। কিছু মানুষ আছেন যারা সব সময় একটা আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করেন। সেই আতঙ্ক হলো নিজের অস্তিত্ব বোধহয় হারিয়ে যেতে বসেছে। প্রতিবেদনের শিরোনামে যিনি রয়েছেন তিনিও ওই শ্রেণীর মানুষের মধ্যে পড়েন। 2024-এর জুলাই অগাস্টের আন্দোলনের একেবারে অগ্রভাগে ছিলেন নাহিদ ইসলাম। একটা গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি অবৈধ সরকারকে তারা ক্ষমতায় বসিয়েছে। সেই শাসনামলে বাংলাদেশের পরিণতি কী হয়েছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। ইউনূসের শাসনামলে বাংলাদেশের এমন কোনো প্রান্ত ছিল না যে প্রান্তে হিংসাত্মক ঘটনা ঘটেনি। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়েছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে যাত্রা শুরু করেছে গণতন্ত্রের রেলগাড়ি। এই এত কিছুর মাঝখান থেকে নাহিদ ইসলামের মতো জুলাই যোদ্ধারা সোনার কেল্লার সেই দুষ্টু লোকটার মতো ভ্যানিশ হয়ে গিয়েছে। ফলে তারা পড়ে গিয়েছে অস্তিত্ব সংকটে। তারা যে মুছে যায়নি সেটা জানাতে তারা আবার হাজির। সেই জুলাই যোদ্ধাদের একজন হলেন নাহিদ ইসলাম। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন সহ রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠানের পরিস্থিতি তুলে ধরে এই জুলাই যোদ্ধা বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন, বাসাসের পরিস্থিতি আপনারা দেখেছেন, সর্বশেষ আমরা দুদকের অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পরিস্থিতি দেখলাম। দুদক একটি স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান, কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনোই দুদক স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পূর্বের কথা স্মরণ করিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপির মহাসচিব একসময় বলেছিলেন এই দুদক হচ্ছে বিরোধী দল দমন কমিশন। এই আমলেও সেই জিনিসটাই থাকবে কিনা এই প্রশ্ন উঠছে। দুদকের চেয়ারম্যান ও কমিশনাররা কেন পদত্যাগ করলেন? নাহিদের প্রশ্ন, সরকারের কোনো চাপে পদত্যাগ করেছেন কিনা তা আমাদের কাছে স্পষ্ট নয়। এই বিষয়ে সংসদে এবং জনগণের পক্ষে থেকে জবাবদিহি নিশ্চিত করা হবে। দুদকের পরবর্তী চেয়ারম্যান কিভাবে নিয়োগ করা হবে সেই প্রশ্ন আমরা রেখে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কথা স্মরণ করিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ওসমান হাদিকে দিনদুপুরে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। প্রশাসনে আগের মতোই দলীয়করণ করা হচ্ছে বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, সরকারের উদ্দেশ্যে তার হুমকি, আপনাদের সংশোধনের সুযোগ দিচ্ছি, যদি হেদায়েতের পথে না আসেন তবে তরুণদের ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে হবে। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ওয়াকআউট করেছে বিরোধী দল। জাতীয় সংসদের প্রথম দিনেই এই ওয়াকআউটের ঘটনা ঘটল। বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার বিষয়টিকে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছে। রাষ্ট্রপতির সংসদে প্রবেশের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের সদস্যরা চেয়ার থেকে দাঁড়িয়ে এর প্রতিবাদ করেন। এ সময় তারা জুলাইয়ের সাথে গাদ্দারি চলবে না শিরোনামের একটি লাল রঙের কার্ড প্রদর্শন করেন। সংসদের রাষ্ট্রপতি প্রবেশের সঙ্গে সঙ্গে সংসদ নেতাসহ সরকারি দলের সব সংসদ সদস্য দাঁড়িয়ে পড়লেও এ সময় বিরোধী দলীয় সদস্যরা প্রতিবাদের অংশ হিসেবে সংসদের নিজ চেয়ারে বসে পড়েন। এই সময়ে বিউগলে জাতীয় সঙ্গীত বাজতে থাকলেও জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের একটি অংশ চেয়ারে বসেই ছিলেন। অবশ্য তখন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদের কর্মকর্তারা জাতীয় সঙ্গীতের বিষয়টি ইঙ্গিত করে তাদের দাঁড়ানোর অনুরোধ করেন। এ সময় কেউ কেউ দাঁড়িয়েছিলেন, কেউ কেউ বসেছিলেন। পরে রাষ্ট্রপতি সংসদে তার বক্তব্য দেওয়া শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা চিৎকার চেঁচামেচি করতে থাকেন। এক পর্যায়ে তারা রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সংসদ কক্ষ ত্যাগ করে চলে যান। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বিরোধী দলীয় সদস্যদের চুপ থাকার অনুরোধ করেন। রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার বিষয়টি সাংবিধানিক বাধ্যবাধকতা উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবিধানের বিধান ও জাতীয় সংসদের রেওয়াজ অনুসরণ করতে চাই। দয়া করে আপনারা খারাপ কোনো দৃষ্টান্ত স্থাপন করবেন না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সদর দপ্তর এবং দেশটির দুটি বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।
ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা তেল আবিবের শিনবেতের সদর দপ্তরে ড্রোন গিয়ে হামলা চালিয়েছে। এছাড়া ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন তেলের ট্যাঙ্কারে হামলা, ভারতীয় ক্রু নিহত। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে তারা 2টি ইসরায়েলি বিমান ঘাঁটি এবং তেল আবিবের শিনবেত সদর দপ্তরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। বিমান ঘাঁটিগুলোর একটি ভূমধ্যসাগরীয় উপকূলে ইয়াভনে শহরের পশ্চিমে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটি এবং অন্যটি দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমান ঘাঁটি। শিনবেত বা ইসরায়েলি সিকিউরিটি এজেন্সি এর সদর দপ্তর উত্তর পশ্চিম তেল আবিব এলাকায় অবস্থিত। অদৃশ্য ঢাল নামে পরিচিত এই সদর দপ্তর ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং গোয়েন্দা সংস্থার কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করে।